নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প, শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা গণ্ডি নামক গল্পটি। আসুন শোনা যাক আজকের গল্প। বাস না করলে যা হয় আর কি, বাড়িটা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। সামনে দুটি রোয়াক আছে, বাঁদিকেরটা অর্ধেক নেই, ভিতরেও ভাঙাচোরা কম হয়নি। একটা সিঁড়ি খানিকটা খসে গেছে, ইদারার ধারে চাতালটা ফেটে রয়েছে। ভিতরে রান্নাঘরের বারান্দাটার সংস্কার করতে হবে। বাড়ির ভিতরে ঢুকে মৃগাঙ্কমোহন এক নজরে সব দেখে নিলেন, তারপর বুড়ো মালিকে ধমকাতে লাগলেন। এসব যদি তোরা নাই দেখবি তাহলে আছিস কি জন্য? মাসে মাসে এতগুলো করে যে টাকা দিই কেন? বনমালী পাকা মাথা চুলকাতে চুলকাতে বলল, বাবু, আমার তো কসুর নেই, আমি তো সবই দেখছি। মৃগাঙ্কবাবু তাকে ধমক দিয়ে বললেন, ছাই দেখিস, দেখলে কি এই দশা হতো? স্বামীর কাণ্ডকারখানা ঘরের ভিতর থেকে মাঝে মাঝে তাকিয়ে দেখছিলেন নীলিমা। তিনি এবার বারান্দায় এসে দাঁড়ালেন। তারপরে স্বামীকে মৃদু তিরস্কারের সুরে বললেন, এসব কি হচ্ছে বলো তো? এই তো সবাই গাড়ি থেকে নামলে, এখনো বাক্স বিছানা পর্যন্ত ভালো করে খোলা হয়নি, তুমি বাড়ি বাড়ি করেই অস্থির। মৃগাঙ্কমোহন স্ত্রীর দিকে তাকিয়ে একটু চুপ করে রইলেন। তারপর মনের বিক্ষোভ আর উত্তেজনা চেপে হেসে বললেন, মাথার ঘাম পায়ে ফেলে যদি তোমাকে টাকা রোজগার করতে হতো আর সেই রোজগারের টাকায় বাড়ি তৈরি হতো, তাহলে তোমারও মনে হতো বাড়ির এক একখানি ইট, বুকের এক একখানি পাঁজর। নীলিমা বললেন, ওরে বাবা, তোমার কলকাতায় একটা 3 তলা বাড়ি, এখানে একটা বাড়ি, দুটো বাড়ি, সবগুলি ইটকে বুকের পাঁজর বলে ভাবতে হলে আমি তো গেছি। অত পাঁজর মানুষের বুকে থাকে নাকি? মৃগাঙ্কবাবু বললেন, তুমি হাসো আর যাই করো, আমার বিষয় সম্পত্তি জিনিসপত্রের ওপর তোমার মমতা কম। বাড়িটার নাম বৃথাই নীলিমা নিলয় রেখেছি, তোমার মন এ বাড়ির ধারে কাছেও নেই। নীলিমা বললেন, তা তো ঠিকই, তুমি এক কাজ করো, এবার রাজমিস্ত্রিকে বলে আমার নামটা তোমার বাড়ির গা থেকে মুছে ফেলো। মৃগাঙ্কবাবু সেখান থেকে সরে এলেন। নীলিমার ওই এক কথা, রাগ হলেই কেবল মুছে ফেলো মুছে ফেলো, যেন মুছে ফেলা অতই সহজ। মালিকে ডেকে মৃগাঙ্কবাবু বললেন, রাজমিস্ত্রিকে খবর দাও, কি লাগবে না লাগবে হিসাব দিয়ে যা, আমি কাল থেকেই কাজ আরম্ভ করতে চাই। তারপর তিনি এসে ঘরে ঢুকলেন। নীলিমা ততক্ষণে বিছানাপত্র খুলে ফেলেছেন, বাক্স সুটকেস সব একদিকে সরিয়ে রেখেছেন। ঝেড়ে পুছে গোছগাছ করে স্নান সেরে এবার রান্নার আয়োজন করছেন। সদ্য স্নাতা স্ত্রীকে দেখে একটু তৃপ্ত হলেন মৃগাঙ্কবাবু। কচ্ছিৎ কখনো আজকাল স্ত্রীর দিকে চোখ পড়ে। 35 বছর ধরে দেখে আসছেন, দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। তবে সন্তান হয়নি বলে 50 পেরিয়েও নীলিমার শরীরের গড়ন বেশ আঁটোসাঁটো আছে। মেয়েদের তুলনায় একটু যেন বেশি শক্ত, কেমন যেন একটা পুরুষালীর ধাঁচ এসে যাচ্ছে দেহে। সন্তান হয়নি বলেই কি, নাকি একটা বয়সের পরে নারী আর পুরুষ সব সমান হয়ে যায়, তাদের সাদৃশ্য বাড়ে? সাদৃশ্য বাড়ে, কিন্তু মমতাবোধ বাড়ে কি, সখ্যতা বাড়ে কি? মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতা অন্তত সেই সাক্ষ্য দেয় না। যত দিন যাচ্ছে স্ত্রীর সঙ্গে তার বিভেদ বৈষম্য বেড়ে চলেছে। সন্তানহীনতাই কি এই খিটিমিটির কারণ? সে কথা বলা যায় না। বহু সন্তানের জনক জননীর মধ্যেও এই বিরোধ দেখেছেন মৃগাঙ্কবাবু। বহু বন্ধু বান্ধবের দাম্পত্য জীবনের কথাই তার জানা। তাদের মধ্যে শুধু জৈব তাগিদে যৌন মিলন আছে, আর কোনো মিল নেই। উকিল মানুষ, নিজের হাতে বহু অসুখী দম্পতির আইনসম্মত বিচ্ছেদ ঘটিয়েছেন মৃগাঙ্কবাবু। কিন্তু প্রচণ্ড রকমের ঝগড়াঝাটি সত্ত্বেও নিজেদের মিলটা এখনো টিকে আছে। কতটুকু মিল, কতখানি গোঁজা মিল কে জানে। মৃগাঙ্কবাবু স্ত্রীর দিকে একটু এগিয়ে এলেন। সাহায্য করব? তরকারি কুটে দেব নাকি বাটনা বাটতে বসবো? কোথায় তোমার শিলনোড়া? নীলিমা মুখ না ফিরিয়েই বললেন, থাক,
আর অত সোহাগের দরকার নেই। মৃগাঙ্কবাবু বুঝতে পারেন নীলিমা রুষ্ট হয়েছেন। তার ইচ্ছে ছিল রাধুনী পদ্মলতাকে সঙ্গে করে আনেন, কিন্তু মৃগাঙ্কবাবু রাজি হননি। দুটি প্রাণিত্ব মাত্র অস্থায়ী সংসার, নিজেরাই রেঁধে বেড়ে নেওয়া যায়, তাতে রান্নার স্বাদও ভালো হয়। পদ্মকে আনলে মিছিমিছি ওর যাতায়াতের ভাড়া গুনতে হতো। ওই মাঝবয়সী স্ত্রীলোকটি এমনিতেই বেশ মোটাসোটা, তারপরেই যোশীটির জল হাওয়ায় ফুলের ঢোল হয়ে যেত। তার চেয়ে দুজনে এসেছেন, কোনো ঝামেলা ঝক্কি নেই। মৃগাঙ্কবাবু স্ত্রীকে বলেছেন, ভেবো না, রান্নাটা যদি তোমার বোরিং লাগে আমাকে বলো, আমিও মাঝে মাঝে রাঁধবো। ওখানে গিয়ে আমারও তো কোনো কাজকর্ম থাকবে না, আদালতও থাকবে না, মক্কেলও থাকবে না। নীলিমা বলেছিলেন, বড্ড আফসোস, ছুটির মধ্যে কলকাতার কোর্টগুলি যদি ওখানে তুলে নিয়ে যেতে পারতে বেশ হতো। কথাটা মিথ্যা নয়। ছুটির দিনগুলিতে সবচেয়ে অস্বস্তি বোধ করেন মৃগাঙ্কমোহন। কি করে যে সময় কাটাবেন ভেবে পান না। তাস পাশার নেশা নেই। তার মতো বয়সেও কতজন মদ আর মেয়ে মানুষে বিভোর হয়ে আছে, কিন্তু মৃগাঙ্কমোহন পান সিগারেটটি পর্যন্ত খান না। নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীলোককে ছুঁয়েও দেখেননি। ওসব দিকে তার স্বাভাবিক বীতস্পৃহা আছে। সমবয়সী সমব্যবসায়ী নৃপেন হালদার সেদিন বার লাইব্রেরিতে তাকে বলেছিলেন, ভাই মৃগাঙ্ক, তোমার কার্পণ্য তোমাকে আদার ভাইসেস থেকে বাঁচিয়েছে। মৃগাঙ্কবাবু হেসে বলেছিলেন, কি রকম? নৃপেনবাবু জবাব দিয়েছিলেন, নিজের স্বভাব বদলাবার জন্য আমি কত যে মাদুলি পড়েছি, 10 আঙুলে কত যে অষ্টধাতুর আংটি ধারণ করেছি তার ঠিক নেই, কিন্তু কিছুতেই কিছু হলো না। সংসারে সবচেয়ে বড় রক্ষা কবচ দেখছি কৃপণতা। তুমি সেই কবচ কুণ্ডল নিয়ে মায়ের পেট থেকে পড়ছো, তোমার মার নেই। হালদার যত ঠাট্টাই করুক, ওর সংসারের যে কি হাল তা মৃগাঙ্কবাবুর জানতে বাকি নেই। এক পাল ছেলে মেয়ে, কোনোটাই মানুষ হয়নি। নিজে এখনো মদ আর মেয়ে মানুষ নিয়েই আছে। যা পায় দুহাতে খরচ করে আর মাসের শেষে যার তার কাছে ধার করে। ওরা তাকে কৃপণ বলে বলুক, মৃগাঙ্কবাবু নিজেকে মিতব্যয়ী বলে জানেন। স্বাস্থ্য, বিদ্যা, বুদ্ধি, বিত্ত, প্রতিপত্তি, অমিতাচারে কি বা থাকে, দুদিনেই সব ছারখার হয়ে যায়। যে যাই বলুক, এই পৃথিবীকে সংযত সঞ্চয়ী পুরুষেরাই দীর্ঘকাল ধরে ভোগ করতে পারে। নৃপেন হালদারের অভিজ্ঞতা অবশ্য আলাদা। তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলো তো মৃগাঙ্ক, মেয়েরা সবচেয়ে কোন পুরুষকে পছন্দ করে? মৃগাঙ্কবাবু বলেছিলেন, কি করে বলবো বলো, আমি তো আর মেয়ের মন নিয়ে কারবার করি নে। হালদার হেসে বলেছিলেন, তা ঠিক, তুমি সংসারে একটিমাত্র মকে চিনিয়ে রেখেছ, মক্কেল। কিন্তু ভাই, আমিও মন নিয়ে কারবার করিনি। মন বলে যে কিছু আছে তা বিশ্বাস করিনি। আগাগোড়া ভিতর বাহির সব দেহ। আমি দেহাত্মাবাদী। হ্যাঁ, যা বলছিলাম, পুরুষের কোন বস্তুকে মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে বলো তো? তুমি বলো। নৃপেন হালদার বলেছিলেন, রূপ, স্বাস্থ্য, বিদ্যা, বুদ্ধি, বিত্ত, খ্যাতি, প্রতিপত্তি। ওরা ভালোবাসে জেনারসিটি, ঔদার্য। ওই স্বভাব কৃপণা সংকীর্ণ মনা নারী জাত পুরুষের উদারতাকে যত ভালোবাসে তত আর কিচ্ছু ভালোবাসে না। অন্য স্ত্রীলোক সম্বন্ধে মৃগাঙ্কবাবুর কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু নিজের স্ত্রীর বেলায় দেখেছেন হালদারের কথাটা খানিকটা খাটে। নীলিমারও অভিযোগ, তুই টাকা ছাড়া কিছু চেনো না, তুমি কেবল নিজেকে ভালোবাসো, নিজের টাকাকে। মৃগাঙ্কবাবু বললেন, টাকা যদি ভালোবাসি সেও তোমারই জন্যে। তুমি আমার চেয়ে জুনিয়র, আমার চেয়ে কয়েক বছর বেশি এ পৃথিবীতে থাকবে, তখন তোমার টাকার দরকার হবে। তোমাকে যদি ধনবতী করে রেখে যেতে পারি, তুমি হয়তো জনবতীও হতে পারবে। অনেক যুবক তোমার দাস হয়ে থাকবে। নীলিমা বলেছিলেন, রাম রাম, ও কথা বলতে তোমার মুখে আটকালো না? আমি যক্ষিণী হয়ে তোমার টাকার কাঁড়ি পাহারা দেবো তাই ভেবেছ বুঝি? জানো, টাকার জন্য মানুষ খুন হয়। টাকার টানে আর কেউ আসুক না আসুক, চোর ডাকাতেরা এসে ঘাড় মটকায়। মৃগাঙ্কবাবু জানেন তার ঘাড় খুব শক্ত, তা সহজে কেউ মটকাতে পারবে না। কোন কোম্পানির কত শেয়ার কিনেছেন, কোন ব্যবসায় কত টাকা খাটছে, তা শুধু তিনিই জানেন।
নীলিমাকে ওসব জানতে দেননি মৃগাঙ্কমোহন। মেয়েদের পেটে বাচ্চা তবু 10 মাস থাকে, কথা 10 মিনিটও থাকে না। বিকেলের দিকে এক কাণ্ড ঘটল। ঘুরে ঘুরে বাড়ির আশপাশের ফলন্ত আতা আর পেয়ারা গাছগুলি দেখছিলেন মৃগাঙ্কবাবু। বড় জংলা হয়ে আছে বাড়িটা, পরিষ্কার করতে হবে। ঢুকবার পথে ডাইনে বাঁয়ে হলদে আর গোলাপি রঙের মৌসুমি ফুল লাগিয়েছে বনমালী। ওগুলিরও ডালপালা একটু ছেঁটে দেওয়া দরকার। গাছগুলি পথের ওপর ট্রেসপাস করছে। একটি অপরিচিত যুবক এসে বাড়ির সামনে দাঁড়ালো। মৃগাঙ্কবাবু এগিয়ে গিয়ে বললেন, কি চাই? যুবকটি বলল, বাড়ি ভাড়া আছে? মৃগাঙ্কবাবু খুশি হয়ে বললেন, আছে। কখানা ঘরের দরকার? যুবকটি বলল, একখানা হলেই হবে। আমরা দুজন আর কোলে বাচ্চা আছে একটি, বেশি ঘরের দরকার নেই। মৃগাঙ্কবাবু বললেন, তা অবশ্য ঠিক, তবে চেঞ্জে এসেছেন, একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারলেই তো ভালো। আমার যে দুখানা ঘর খালি আছে তা জোড়া ঘর, একখানা নিলে আরও একখানা নিতে হয়। দুখানা ঘরে দুটি ফ্যামিলিকে রাখবার জো নেই, তাতে প্রাইভেসি থাকে না। যুবকটি বলল, বেশ, দুখানাই নেব। কত ভাড়া? মৃগাঙ্কবাবু হেসে বললেন, আগে দেখে পছন্দ করুন, তারপরে তো ভাড়া। আপনি দেখলেই হবে না মিসেসেরও দেখা দরকার? যুবকটি বলল, আমি দেখলেই হবে। ওকে ডাক্তার বাগজির ডিসপেন্সারিতে বসিয়ে রেখে এসেছি। তার সঙ্গে আগে একটু জানাশোনা ছিল, তিনিই আপনার বাড়ির খোঁজ দিলেন। হ্যাঁ, উনি আমার বন্ধু লোক। চলুন, ঘরগুলো দেখবেন, চলুন। ঘর দেখে যুবকটির পছন্দ হলো। পছন্দ না হবার কিছু নেই। পূব দক্ষিণে বড় বড় জানলা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। কিন্তু ভাড়ার কথা শুনে সে একটু ভ্রু কুঁচকাল। দুখানা ঘর 60 টাকা? মৃগাঙ্কবাবু সবিনয়ে বললেন, আজ্ঞে হ্যাঁ। আমি ভেবেছিলাম একটু কম টম হবে। আজ্ঞে না, আমি কমিয়েই বলেছি। এই চেঞ্জের সময় বাড়ি এখানে দুর্লভ। অনেক চেঞ্জার এসেছে এবার। কয়েক মাস আগে থেকে যারা বুক করে রাখে তাদের কথা আলাদা, হঠাৎ এলে জায়গা পাওয়া শক্ত। আপনি নিজে বোধহয় তা দেখেও এসেছেন। না, আমি তেমন একটা খুঁজিনি। দিন 15 থাকবো। ভাড়াটা কি তার জন্য কিছু? মৃগাঙ্কবাবু হেসে বললেন, আজ্ঞে না, আপনি 2 সপ্তাহই থাকুন আর 1 সপ্তাহই থাকুন, ভাড়া ওই 1 মাসেরই দিতে হবে। এখানে এই নিয়ম। যুবকটি বলল, বেশ, কিন্তু ঘরে তো দেখছি কোনো ফার্নিচার টার্নিচার নেই। মৃগাঙ্কবাবু বললেন, সেই জন্যে ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দেব। আপনি নিয়ে আসুন ওদের। লাগেজ টাগেজ বেশি আছে নাকি? লোক দেবো সঙ্গে? যুবকটি বলল, না, লোকের দরকার নেই। সে বেরিয়ে গেলে নীলিমা স্বামীকে কাছে ডেকে বললেন, আবার কি হাঙ্গামা বাঁধাচ্ছ বলো তো? মৃগাঙ্কবাবু বললেন, হাঙ্গামা আবার কোথায় দেখলে? এইসব ভাড়াটে টাড়াটে আবার কেন আনছো? এদের নিয়ে কলকাতার বাড়িতে তো সারা বছর উপসর্গ লেগেই আছে। এখানে কটা দিনের জন্য জুড়োতে এসেছি, এখানেও তুমি ভাড়াটে ভাড়াটে করে অস্থির। মৃগাঙ্কবাবু বললেন, ঘরগুলি মিচিমিচি ফেলে রেখে কি হবে বলো? এখানেই বাড়ি ঘর সারাতেও তো খরচ আছে। তার এগেনস্টে কটা টাকা যদি আসেই, লাভ ছাড়া লোকসান তো নেই। একটু চুপ করে থেকে মৃগাঙ্কবাবু আবার হাসলেন। তাছাড়া একা একা মুখ বুজে থাকবে? ওরা এলে তোমার কথা বলার লোক হবে। নীলিমা বললেন, কথা বলার জন্য তো তুমি আছো। আমি আমি তো এখন শুধু তোমার ঝগড়ার সাথী। আমরা এখন সবসময় দুজনে দুপক্ষের উকিল। আমি যদি আসামি পক্ষে, তুমি ফরিয়াদি পক্ষের, আর আমি যদি ফরিয়াদি পক্ষে, তুমি আসামির দলে। নীলিমা বললেন, দলাদলি না করলেই তো পারো। মৃগাঙ্কবাবু ভাবেন, তিনি কি আর সাধ করে দলাদলি করেন? ঝগড়াঝাঁটি, বিরোধ, বিসংবাদ তারই কি ভালো লাগে? ছেলে নেই, মেয়ে নেই, পরস্পর পরস্পরের অবলম্বন। মৃগাঙ্কবাবুরও ইচ্ছা হয় স্ত্রীর সঙ্গে এক মতের, এক পথের পথিক হতে। কিন্তু নীলিমা যেন তার কিছুই ভালো দেখতে পান না। স্বামীর চরিত্রের কোনো গুণই যেন তার চোখে পড়ে না। মৃগাঙ্কবাবুর মনে হয় প্রেমের একটা বড় শর্ত পরস্পরের গুণগ্রহণ, এমনকি গুণকীর্তন।
কিন্তু স্ত্রীর কণ্ঠে সেই প্রশংসার বাণী শুনতে পান না মৃগাঙ্কবাবু। স্ত্রীর চোখে মুগ্ধতার দৃষ্টি দেখতে পান না। 10 জনে যা বলে নীলিমাও যেন কখনো কখনো নীরবে সেই কথারই প্রতিধ্বনি করেন। তুমি হার কিপ্টে, তুমি স্বার্থপর, তুমি শুধু নিজেকেই ভালোবাসো। মৃগাঙ্কবাবুর বলতে ইচ্ছা, আর কাউকে না হোক, আমি অন্তত তোমাকে ভালোবাসি। তোমাকে আমি শাড়ি গয়না প্রচুর দিয়েছি, এইসব বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব তোমার জন্যে। অভাব শুধু সন্তানে, সে কি আমি দিতে পারিনি না তুমি নিতে পারোনি, তার শেষ বিচার এখনো হয়নি। ডাক্তাররা বলেছেন এ ব্যাপারে তুমিও নির্দোষ, আমিও নির্দোষ। তোমার হয়তো মনে মনে সন্দেহ, যেহেতু ভিজিটের টাকাটা তারা আমার কাছ থেকে নিয়েছে, তারা আমার পক্ষ টেনেই কথা বলবে, কিন্তু ব্যাপারটা তো তা নয়। বিজ্ঞান নিরপেক্ষ। খানিক বাদে ওরা এসে হাজির। স্বাস্থ্যবান যুবক, এক হাতে হ্যাজাক লণ্ঠন আর এক হাতে সুটকেস। পাশে পাশে ছিপছিপে সুশ্রী তরুণী স্ত্রী, কোলে শিশুপুত্র, পিছে বাক্স বিছানা, মাথায় কুলি। মৃগাঙ্কবাবু নিজেই এগিয়ে এলেন, কুলির মাথা থেকে মাল নামাতে সাহায্য করলেন। যুবকটি বলল, আহা, আপনি কেন অত কষ্ট করছেন? মালপত্র নামানো হলে কুলিকে যুবকটি বিদায় করে দিতে যাচ্ছিল। মৃগাঙ্কবাবু বললেন, বউকে ছেড়ে দেবেন না, ফার্নিচার টার্নিচারগুলো আনতে হবে তো। যুবকটি বলল, সেগুলি কোথায়? আমার স্টোর রুমে আছে। ভিতরের দিকের একখানা ঘরে খান কয়েক তক্তপোষ একটির পর একটি তোলা রয়েছে। যুবকটি বলল, এই আপনার ফার্নিচার? আগে হ্যাঁ, এর চেয়ে বেশি কি দরকার? ওই রকম তক্তপোষে শুয়ে আমি জীবনে 25 বছর কাটিয়ে দিয়েছি। দুখানা তক্তপোষ ধরাধরি করে এই ঘর থেকে ও ঘরে নেওয়া হলো। মালি খানিকটা সাহায্য করল। কুলিকে বিদায় করে দিল যুবক। বাড়তি কাজের জন্য সে আরো 4 আনা বেশি চায়। মৃগাঙ্কবাবু তাকে কড়া ধমক দিলেন। তারপর যুবকটির দিকে তাকিয়ে বললেন, 10টা নয়া পয়সা দিয়ে দিন। একটু বাদে নিজের ঘরে গিয়ে রেভিনিউ স্ট্যাম্প লাগানো একখানা সাদা কাগজ নিয়ে এসে একটু হেসে বললেন, কিছু মনে করবেন না, ট্রানজাকশনটা এখনই হয়ে যাওয়া ভালো, আমি তাই করে থাকি। যুবকটি এই ব্যাগ থেকে 60টি টাকা বার করে তার হাতে দিল। মৃগাঙ্কবাবু একটু হেসে বললেন, আপনার নামটা যেন কি? সলিল দত্ত। মৃগাঙ্কবাবু বললেন, আপনার যে আরো 6টি টাকা লাগবে সলিলবাবু। আরো 6 টাকা? কেন বলুন তো? মৃগাঙ্কবাবু হাসি মুখেই বললেন, ওই তক্তপোষের জন্যে। প্রতি তক্তপোষ 3 টাকা করে ধরেছি। সলিল বিশালাক্ষ হয়ে রইল কিছুক্ষণ, তারপর হেসে বলল, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? মৃগাঙ্কবাবু বললেন, এর মধ্যে ঠাট্টার তো কিছু নেই। ইচ্ছে করলে তক্তপোষ দুখানা অমনিতেই আপনাকে আমি ব্যবহার করতে দিতে পারি, কিন্তু আপনি বা অনর্থক আমার ফেভার নিতে যাবেন কেন? আমি বা আপনাকে কেন অব্লিগেশনে বেঁধে রাখবো? এখানে বা কাঠ পাওয়া যায় না, বহু দূর থেকে কাঠ আনতে হয়েছে। মিস্ত্রির মজুরি দারুণ চড়া। কোন জিনিসটা সংসারে বিনা পয়সায় হয় মশাই? সলিল বলল, তা তো বটেই। তারপর ভিতরের দিকে মুখ বাড়িয়ে ডাকল, বিনা, বিনা, আমার কাছে খুচরো টাকা নেই, তুমি 6টি টাকা বের করে দাও তো। মৃগাঙ্কবাবু বললেন, এখন না থাকে থাক না, পরেই দেবেন না হয়। না না, এখনই নিয়ে যান। বিনা এসে টাকাটা সলিলের হাতে দিল। সলিল দিল মৃগাঙ্কবাবুর হাতে। তিনি 10 টাকার নোটগুলি যেমন গুনে নিয়েছিলেন, 1 টাকার নোট কখানাও তেমনি গুনে নিলেন। তারপর দীর্ঘাঙ্গী তরুণী বধূটির দিকে তাকিয়ে হেসে বললেন, ঘর পছন্দ হয়েছে তো? বিনা হেসে বলল, হ্যাঁ। দীর্ঘাঙ্গী ফর্সা মেয়েটিকে দেখলেই বোঝা যায় অল্প দিন বিয়ে হয়েছে। এরই মধ্যে ছেলের মাও হয়েছে। আজকালকার ছেলেমেয়েরা এত তাড়াতাড়ি বাপমা হতে চায় না, ভাবলেন মৃগাঙ্কবাবু। সেদিক থেকে এরা একটু সেকেলে। ঘরে ঢুকতেই স্ত্রীর সামনে পড়ে গেলেন মৃগাঙ্কমোহন। আচ্ছা তুমি কি? মৃগাঙ্কবাবু বিস্মিত হয়ে বললেন, কেন, কি হয়েছে? তুমি আবার ওদের কাছ থেকে তক্তপোষে ভাড়াটাও নিলে? মৃগাঙ্কবাবু বললেন, তাতে কি হয়েছে বলো তো? তক্তপোষে ভাড়া কি ভাড়াটাদের কাছ থেকে আমি প্রথম নিচ্ছি? প্রতি বছরই তো নিয়ে থাকি। এবার না নিলেই পারতে, ওই বাচ্চা বাচ্চা দুটি ছেলে মেয়ে।
মৃগাঙ্কবাবু হাসলেন। বাৎসল্যে একেবারে টইটুম্বু। এখন আবার ওরা বাচ্চা কিসের, ওদের নিজেদেরই তো বাচ্চা হয়ে গেছে। নীলিমা বললেন, হলেই বা, আমাদের ছেলে মেয়ে হলে ওই বয়সেই তো হতো, ওই কটা টাকা তুমি ছেড়ে দিলেই পারতে। মৃগাঙ্কবাবু বললেন, তা পারতাম না, পারলেই তা বলবো কেন? দয়া করব অন্ধ আতুরকে। শক্ত সমর্থ জোয়ান পুরুষের সঙ্গে পুরুষের মতো ব্যবহার করলেই তাকে সবচেয়ে বড় সম্মান দেখানো হয়, তা জানো না? নীলিমা আর কোনো কথা বললেন না, কিন্তু তার তাকাবার ভঙ্গি দেখে মনে হলো তিনি স্বামীর যুক্তি মেনে নেননি। পরদিন থেকে বাড়ি মেরামতের কাজে লেগে গেলেন মৃগাঙ্কবাবু। লোকজন মিস্ত্রি খাটানোয় তার ভারী আনন্দ। তিনি তাদের সামনে বসে থেকে কাজ দেখেন, পাশে পাশে ঘুরে ঘুরে তাদের দিয়ে কাজ করান, দরকার হলে নিজে হাত লাগিয়ে তাদের উৎসাহ দেন। চুরি করাটা সাধারণ মানুষের স্বভাব, কারোর লোভ টাকা পয়সার দিকে। কেউ চুরি করে কাজ, কেউ চুরি করে সময়, সবই অর্থের নামান্তর কি রূপান্তর। এই অর্থের লোভ কার না আছে? মৃগাঙ্কবাবু ভাবেন, লোভী কি শুধু তিনি? কেউ দু হাতে জমিয়ে সুখ পায়, কেউ অপরিণামদর্শীর মতো দু হাতে খরচ করে সুখ পায়। আসলে যে যা করে নিজের জন্যই করে, শুধু নিজের পঞ্চেন্দ্রিয় তৃপ্তির জন্যে। নিজের গণ্ডির বাইরে খেয়েই বা কবে যেতে পেরেছে? স্বার্থপর সবাই, তবু মানুষ কথাটাকে গালাগাল হিসেবে ব্যবহার করে। আর একজনের মুখ থেকে কথাটা শুনলে কান জ্বালা করে, মনে রাগ হয়, দুঃখ হয়। সবচেয়ে ভালো অবিচল থাকা। যে তোমাকে স্বার্থপর বলছে, তার জন্যে কথা খরচ না করে শুধু মৃদু হাস্যে বুঝিয়ে দেওয়া, তুমিও তাই। ভোরবেলায় বেরিয়ে এসে বারান্দায় চেয়ারখানা পেতে চা খাচ্ছিলেন মৃগাঙ্কবাবু। হঠাৎ তার চোখে পড়ল ইদারা থেকে সলিল জল তুলছে। তুলছে তুলুক, জল না তুললে খাবে কি, মুখ ধোবে কি দিয়ে? কিন্তু মৃগাঙ্কবাবুর বালতিতে কেন? একটা বালতিও কি ওর জোটেনি? চায়ের কাপ শেষ করে উঠোনে নেমে ইদারার কাছে এগিয়ে গেলেন। এই যে সলিল বাবু, জল তুলছেন বুঝি? হ্যাঁ মৃগাঙ্কবাবু, আপনার ইদারাটা খুব ভালো, বেশ জল আছে। মৃগাঙ্কবাবু মনে মনে হাসলেন। ছোকরা ভেবেছে এতেই তিনি জল হয়ে যাবেন। মৃগাঙ্কবাবু বললেন, খুব খরচপত্র করে করিয়েছিলাম, আশেপাশে আর কারো বাড়িতে এত গভীর ইদারা আর পাবেন না। কিন্তু একটা কথা, আপনার নিজের দড়ি বালতি কি নেই? সলিল বলল, বালতি আছে কিন্তু দড়ি নেই। মৃগাঙ্কবাবু হেসে বললেন, দড়ির জন্য ভাববেন না, আমি সে ব্যবস্থা করে দেব। বাজারে আমার চেনা দোকান আছে, আপনি সেখান থেকে দড়ি কিনে নিয়ে আসবেন। আমার নাম করলে একটু সস্তাতেই পাবেন। যদি নিজের যেতে ইচ্ছে না হয়, আমার লোক আছে, দড়ি আপনাকে এনে দেবে। সলিল বলল, বেশ তো, দড়ি বালতির ব্যবস্থা করা যাবে। আমি ভেবেছিলাম কটা দিনই বা আছি, তার জন্য আবার আলাদা হাঙ্গামা করব। তার চেয়ে দড়ি বালতির জন্য আপনাকে কিছু চার্জ ধরে দিলেই হবে। মৃগাঙ্কবাবু হঠাৎ কোনো কথা বলতে পারলেন না। ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টি সহ্য করবার ক্ষমতা কেউ ছোঁড়ার আছে? সে চোরের মতো জলের বালতি হাতে তার চোখের সামনে থেকে সরে গেল। তবু মৃগাঙ্কবাবুর আক্রোশ সঙ্গে সঙ্গে গেল না। তিনি মনে মনে বলতে লাগলেন, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই? মৃগাঙ্ক মল্লিককে তুমি চেনো না। আজকালকার ভাড়াটেরা ঘাড় বাঁকিয়ে বুক ফুলিয়ে চলে, তাদের উচ্ছেদ করা শক্ত। তবু আমার কলকাতার বাড়ির 5 ঘর ভাড়াটে আমার ভয়ে তটস্থ হয়ে থাকে। আমি কারোর বেয়াদবি মাফ করিনি। আমাকে চটিয়ে কেউ আমার বাড়িতে বাস করতে পারবে না। আদালতের রায় যার পক্ষেই যাক, শেষ পর্যন্ত বেয়ারা ভাড়াটে উঠে যেতে বাধ্য হয়। কত রুই কাতলা দেখলাম, তুমি তো চুনো পুঁটি। দুপুরের আগে অবশ্য সলিল আলাদা দড়ি বালতি নিয়ে এলো। দেখে মৃগাঙ্কবাবু খুশি হলেন। মুখে যত ফটফট করুক, আসলে তাকে ভয় করে। তার কথা অমান্য করবার সাহস ছোঁড়ার নেই। কিন্তু মানুষের সব দিন তো সমান যায়ই না। একদিনেরই বিভিন্ন প্রহর বিভিন্ন ভাবে কাটে। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলেন মৃগাঙ্কবাবু। কোট খোলা থাকলে ঘুমের কোনো কথাই ওঠে না, কিন্তু ছুটির দিনে খাওয়া দাওয়ার পরে কেমন যেন ঝিমুনি আসে।
খানিকক্ষণ গড়িয়েও নেন। আজ ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে সামনের আতা গাছগুলির দিকে তাকাতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। বড় বড় আতাগুলির একটিও নেই, সবগুলি গাছ কে যেন নির্মূল করে নিয়ে গেছে। মূল অবশ্য ঠিকই আছে, কিন্তু ডালপালাগুলি ক্ষতবিক্ষত, আর ফলের মধ্যে যেগুলি নিতান্তই কচি শুধু সেইগুলি রক্ষা পেয়েছে। পাকাগুলি তো গেছেই, ডাসাগুলিও পর্যন্ত নিশ্চিহ্ন। মালি আছে, লোকজন আছে, তা সত্ত্বেও কিভাবে চোর যে সর্বনাশ করে গেল মৃগাঙ্কবাবু তা বুঝতে পারলেন না। চোখের সামনে মালিকে দেখতে পেলেন না। ঘরে গিয়ে স্ত্রীর সামনে দাঁড়ালেন। তিনি বই পড়ছিলেন, হয়তো ধর্মগ্রন্থ, হয়তো ভ্রমণ কাহিনী, হয়তো নাটক নোভেল। স্ত্রীর পড়াশোনা সম্বন্ধে মৃগাঙ্কবাবুর বিশেষ কোনো কৌতূহল নেই, বরং এক ধরনের বিরাগ বিরক্তি আছে। মৃগাঙ্কবাবুর মনে হয় ধর্ম আর সাহিত্য নীলিমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। নীলিমা আজকাল আর বাপের বাড়ি যান না, কিন্তু যখন তখন পুজোর ঘরে গিয়ে পালিয়ে থাকেন। যে কোনো বই খুলে তার মধ্যে মুখ গুজে পড়ে থাকেন। মৃগাঙ্কবাবুর মনে হয় বেশ এক মজার পালাবার জায়গা নিজের জন্য খুঁজে নিয়েছেন নীলিমা। যখন তখন সেখানে গিয়ে আশ্রয় নেন। একই ছাদের নিচে থেকেও তিনি যেন আলাদা জগতে বাস করেন। অথচ এই স্ত্রী তাকে মাঝে মাঝে খোঁটা দেন, তুমি আছো তোমার শামুকের খোলের মধ্যে। মৃগাঙ্কবাবুর মনে হয়, আমি যদি শামুকের খোলের মধ্যে থাকি, তুমিও তো তাই। আমরা সবাই এক একটি শামুক, একই পুকুরের মধ্যে থাকি, কিন্তু কারো ছোঁয়া কারোর গায়ে লাগে না, সব শক্ত চড়ায় ঠেকে যায়। উঁচু গলায় স্ত্রীর ধ্যান ভঙ্গ করলেন মৃগাঙ্কবাবু। খুব তো বই পড়ছো, এদিকে কি হয়ে গেছে জানো? নীলিমা বই থেকে চোখ তুললেন। তার পরনে লাল পেরে সাদা খোলের শাড়ি, মাথায় আঁচল নেই, পিঠ ভরে কালো চুলে রাশ ছড়ানো, যেন জগদ্ধাত্রী হয়ে বসে আছেন। মৃগাঙ্কবাবু বললেন, আতা গাছে একটিও আতা নেই। নীলিমা হেসে বললেন, আছে গো আছে, সেই জন্যে তোমার পৃথিবী আধার দেখতে হবে না, ওই দেখো। খাটের তলাটা দেখিয়ে দিলেন নীলিমা। মৃগাঙ্কবাবু উপর হয়ে ঝুঁকে পড়ে দেখলেন, সত্যি খাটের তলায় কতগুলি আতা আছে, কিন্তু বড়গুলি কোথায়, পাকাগুলি কোথায়? মৃগাঙ্কবাবু বললেন, এ কি সব? নীলিমা বললেন, সব কেন হবে, কতগুলি সলিল নিয়ে গেছে, ওই তো পেরেছিল। মৃগাঙ্কবাবু বললেন, তা বুঝেছি। নীলিমা বললেন, আর ওর এক বন্ধু এসেছিল, সেও কিছু খেয়ে গেছে। বেশ করেছো, আর কাউকে ডেকে আনতে পারলে না? নিজে পায় না শঙ্করাকে ডাকে, পরের ধনে পোদ্দারি। নীলিমা একটুকাল স্বামীর দিকে তাকিয়ে রইলেন, তারপর হেসে বললেন, শোন, তোমাকে একটা কথা বলি, বসো এখানে। মৃগাঙ্কবাবু পরম অনুগতর মতো স্ত্রীর পাশে বসে পড়লেন। বললেন, গুরুমা হয়েছ, কানে মন্ত্র দেবে? নীলিমা বললেন, তার দিতে পারলাম কই, শোনো, এই যে জিনিস জিনিস করো, জিনিস কি সঙ্গে যাবে? মৃগাঙ্কবাবু বললেন, এত যে মানুষ মানুষ করো, মানুষই কি তোমার সঙ্গে যাবে? কিছুই সঙ্গে যায় না, বস্তুও না, মানুষও না। তার ঈর্ষা, দেশ, ঘৃণা, ভালোবাসা কিচ্ছু না। তবু এই সংসারে যে যতদিন থাকে, প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে জড়িয়ে থাকে। কেউ মানুষ ভালোবেসে, কেউ জিনিসপত্র ভালোবেসে, কেউ বা মদ খেয়েই জীবন কাটিয়ে দেয়, তাও দেখেছি। একটু চুপ করে রইলেন মৃগাঙ্কবাবু, তারপর হঠাৎ বললেন, কিন্তু মানুষের চেয়ে জিনিসপত্রর ভালোবাসা অনেক ভালো, তা জানো? কেন বলো তো? ধরো আমার এই টেবিল, চেয়ার, খাট, আলমারি, আমি যতদিন থাকবো ওরাও ততদিন থাকবে। ওরা কেউ ঘর থেকে চলে যাবে না, কি ঘরের মধ্যে থেকেও ভিতরে ভিতরে বদলে যাবে না। ওই যে আমার নৃপেন হালদার, ও কি জীবনে কম মেয়ে মানুষ ভালোবেসেছে, কিন্তু একজনকেও কি রাখতে পারলো? নীলিমা বললেন, সেই কথাই জিজ্ঞেস করে দেখো, তিনিও তাদের মানুষ জ্ঞানে ভালোবেসেছেন কিনা। মৃগাঙ্কবাবু উঠে পড়লেন, মনে মনে ভাবলেন, যত নিঃস্বার্থ ভালোবাসাই হোক, থাকে না, কিছুই থাকে না, একমাত্র বস্তুই থাকে।
যেসব বস্তু বেশি দিন থাকে না তারাও যতদিন থাকে পরম আপন হয়ে থাকে। গায়ের জামাটা গায়ের সঙ্গে লেপ্টে থাকে, হাতের ঘড়িটা হাতের সঙ্গে বাঁধা। যে কোনো বিবাহ বন্ধনের চেয়ে এ বন্ধন দৃঢ়তর, যে কোনো বন্ধুত্বের বন্ধনের চেয়ে টেকসই। ভালোবাসায় বিশ্বাস করেন না মৃগাঙ্কবাবু। মানুষের ভালোবাসায় কোনো আসক্তি বোধ করেন না। কত ভালোবাসার কাঙালকেই না তিনি এই জীবনে দেখলেন। নৃপেন হালদার তো স্পষ্ট জবানবন্দি দেয়, ভাই তুমি বেশ আছো, আমি একদিন যদি কোনো মেয়ের মুখের চিটে না পাই মনে হয় প্রাণ ওষ্ঠাগত হলো, জল তেষ্টায় মরুভূমির মধ্যে শুকিয়ে মারা গেলাম। আবার অন্য রকমের আসক্তিও দেখেছেন মৃগাঙ্কবাবু। সমবয়সীদের মধ্যে কতজনে যে সঙ্গ সঙ্গ করে পাগল তার আর ঠিক নেই। তাদের নারী পুরুষ ভেদ নেই, ছেলে পুরো জ্ঞান নেই। একজন কাউকে চাই চাই, এরই নাম সঙ্গের নেশা। মধুর অভাবে গুড়, সিগারেটের অভাবে বিড়ি, মদের অভাবে তাড়ি। সমবয়সীদের মধ্যে অনেককেই দেখেছেন মৃগাঙ্কবাবু সঙ্গের অভাবে কষ্ট পায়। তারা পরিবারের মধ্যে থেকেও নিঃসঙ্গ, ইয়ার বন্ধুদের মধ্যে থেকেও নির্বান্ধ। তাদের তিনি পরামর্শ দেন, তোমরা আরেকটু বিষয়ী হও। সবাই যে বাড়ি গাড়ি করবে তার কোনো কথা নেই, সবাই তা পারেও না। যার যেটুকু সাধ্য সেটুকু করো। নিজের কাজকে ভালোবাসো, পেশাকে ভালোবাসো। সেই ভালোবাসা যেন পোশাকি ভালোবাসা না হয়। সংসারে যে যত নিষ্কর্মা সে তত নিঃসঙ্গ। মানুষের ভালোবাসায় বিশ্বাস করেন না মৃগাঙ্কবাবু। কিন্তু চোখের সামনে একটি ভালোবাসার মূর্তিকে কদিন ধরে রোজই দেখতে পান। হ্যাঁ, লোকে একে ভালোবাসাই বলে। স্বামী প্রেম, সন্তান বাৎসল্য, বন্ধুপ্রীতি। বউটি একসঙ্গে সবই চালিয়ে যাচ্ছে। প্রায় রোজই ওরা ঘুরতে বেরোয়। আজ দেওঘর, কাল শিমুলতলা, পরশু মধুপুর। যেদিন কোথাও যায় না মৃগাঙ্কবাবুর বাড়ির মধ্যেই ওরা ঘুরঘুর করে, যেন এই বাড়িটাকেই ওরা মধুপুর করে তুলেছে। শুধু কি বাড়ি, পুরো দুনিয়াটাই যেন ওদের কাছে তাই, মধুপুর। মাঝে মাঝে একটু বিস্মিত হন মৃগাঙ্কবাবু। কখনো কখনো একটু ঈর্ষার উদ্রেকও হয়। পারস্পরিক সম্পর্কের মধ্যে ওরা কোন এমন মধু খুঁজে পেয়েছে ওরাই জানে। নিজে কি এই মধুর স্বাদ কখনো জীবনে পাননি? পিছনের দিকে তাকান মৃগাঙ্কবাবু। বেশি দূর দেখতে পান না। সমস্ত যৌবন স্মৃতি যেন এরই মধ্যে ঝাপসা হয়ে গেছে। নন্দবানুর যে বলে ভালো, মৃগাঙ্কবাবুরই সমবয়সী, একসময় সহপাঠীও ছিল। নন্দ বলে, বলি কবে যে গরম ভাতে ঘি খেয়েছিলাম তার গন্ধ কি আর আঙুলে লেগে আছে? বাকি জীবনটা পান্তা খেয়েই কাটলো। যৌবন কি সেই গরম ভাতে ঘি? বড় ক্ষণস্থায়ী, বড় ক্ষীণায়। সেই জন্যই কি ওই সলিল আর বিনা আজলা ভরে সমুদ্র পান করতে চায়? বিনা মৃগাঙ্কবাবুরই বারান্দা দিয়ে হাঁটে আর কোলের ছেলেকে পিঠ চাপড়ে ঘুম পাড়ায় আর গুনগুন করে। মৃগাঙ্কবাবু মিস্ত্রি খাটাতে খাটাতে কি বাগানে ঘাস পরিষ্কার করতে করতে সেই গান শোনেন। তখন কে বলবে ওই বিনা গোপাল জননী যশোদা ছাড়া আর কেউ। কিন্তু খানিক বাদেই ওর বেশ বদলে যায়। স্বামীর সঙ্গে কি ফষ্টি নষ্টি না করে মেয়েটা। ঘরের মধ্যেও করে, ঘরের বাইরেও করে। মৃগাঙ্কবাবুর মতো 60 বছরের একজন বয়স্ক লোক এই বাড়িতেই আছেন তা যেন ওরা গ্রাহ্যও করে না। দুখানা মাত্র ঘর ওরা ভাড়া নিয়েছে, কিন্তু ওদের ভাবভঙ্গি দেখে মনে হয় মৃগাঙ্কবাবুর পুরো বাড়িটাই ওদের বাগান বাড়ি, প্রমোদ কুঞ্জ। যুবকটি উৎসাহে আহ্লাদে যেন একেবারে খোকা হয়ে যায়। মাঝে মাঝে মৃগাঙ্কবাবুর পেয়ারা গাছে ওঠে, ডালপালা ভেঙে এক শেষ করে। মৃগাঙ্কবাবু মনে মনে কামনা করেন ওর হাত পাও ভাঙুক, অন্তত 6 মাস যেন শয্যাশায়ী হয়ে থাকে। কিন্তু তেমন কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায় না। আর বউটা যেন এক বনো হরিণ, পিঠে বেনি দুলিয়ে, কোমরে আঁচল জড়িয়ে কখনো স্বামীর পিছনে ছুটছে, কখনো স্বামীকে পিছনে পিছনে ছোটাচ্ছে। আতা নিয়ে পেয়ারা নিয়ে কাড়াকাড়ি। একদিন তো চোখে পড়ল একজনের মুখের ফল আর একজন কামড়ে কেড়ে নিচ্ছে। ওদের একজন বন্ধু আছে, তাকেও মাঝে মাঝে দেখেন মৃগাঙ্কবাবু। রোগা ছিপছিপে চেহারা,
ভারী ধূর্ত। তার সঙ্গে বউটির খুব ভাব। পঙ্কজ না কি যেন একটা নাম। ছেনালিপনাটা তার সঙ্গে যেন আরো বেশ। ছুটোছুটি, লুটোপুটি, হাসাহাসি সবই চলে। আইনসঙ্গত ওদের ওই প্রেম যদি বা সওয়া যায়, বেআইনি পীড়িত দুঃসহ লাগে মৃগাঙ্কবাবুর। একদিন ওই পঙ্কজের সঙ্গে একচোট হয়ে গেল তার। ইদারা থেকে জল তুলছে তো তুলছেই। কয়েক বালতি জল বন্ধুপত্নীর গায়ে ঢেলে দিয়েছে। সেই জলকেলির পরও কেলি শেষ হয়নি। ছোকরা আরো জল তুলছে। মৃগাঙ্কবাবু গিয়ে সামনে দাঁড়ালেন। অত জল দিয়ে কি হবে? পঙ্কজ গম্ভীরভাবে বলল, চান করব। মৃগাঙ্কবাবু বললেন, চান করতে কত জল লাগে? পঙ্কজ বলল, সবাইয়ের সমান লাগে না, কারো কারো এক বালতিতেই হয়। মৃগাঙ্কবাবু বললেন, আর কারো কারো বুঝি 100 বালতির দরকার, এ কানে ওসব চলবে না। পঙ্কজ আরো 2-1 বালতি জল তুলে স্নান সেরে চলে গেল। মৃগাঙ্কবাবু গেলেন পিছন পিছনে। ভাবলেন সলিলকে বলে দেবেন কথাটা, সে যেন তার বন্ধুকে সামলায়। কিন্তু খানিকটা এগিয়ে গিয়ে দেখলেন দুই বন্ধুর মধ্যে হাসাহাসি হচ্ছে। পঙ্কজ বলল, যাই বলো, লোকটিকে দেখে ফেলো ফিলিং হয় না, হয় বাফেলো ফিলিং। সলিল ইশারায় মৃগাঙ্কবাবুকে দেখিয়ে দিয়ে বলল, চুপ চুপ। বাফেলো? দাঁতে দাঁত ঘষলেন মৃগাঙ্কবাবু। এই মুহূর্তে সত্যিই তার বুনো মোষ হয়ে যেতে ইচ্ছা করছে। বেরক দুটো ধারালো শিং তার মাথা ফুঁড়ে, সেই শিং দিয়ে ওই দুই বন্ধুর পেট চিরে ওদের নাড়ি ভুড়ি তিনি বের করে আনবেন। মৃগাঙ্কবাবুর সঙ্গে তার 15 দিনে ভাড়াটের এই সম্পর্ক, কিন্তু তার স্ত্রীর সঙ্গে আত্মীয়তার অন্ত নেই। বিনা মাংস রেঁধে মাসিমাকে দেয়, মাসিমা মাছ রেঁধে বিনাকে সবান্ধবে খাওয়ান। মাঝে মাঝে ওদের তরকারি মৃগাঙ্কবাবুর পাতেও পড়ে। মৃগাঙ্কবাবু বলেন, এ আবার কি? মুড়ি ঘন্ট, খেয়ে দেখো, বিনা রেঁধেছে। আমাকে ওসব দিও না। আহা, খাও না, মেয়েটা রাঁধে ভালো। সেদিন নীলিমা সলিলের ছেলেকে করে নিয়ে এসে দাঁড়ালেন। কি সুন্দর ছেলে হয়েছে দেখেছ? তুমি দেখো, সব শিশুই আমার কাছে সমান মাংসপিণ্ড। নীলিমা বলেন, ওমা, ও কি কথা? বয়সকালে ছেলে মেয়ে হলে এই বয়সী নাতি নাতনি হতো আমাদের। ভগবান মন বুঝেই ধন দেন। তুমি ছেলে পুলে ভালোবাসো না, মানুষজন ভালোবাসো না, কেবল টাকা টাকা টাকা। এত টাকা তোমার খাবে কে? মৃগাঙ্কবাবু বললেন, কেন আমি খাবো? তুমি একাই বুঝি 100? 100 কি বলছো? আমি একা এক অক্ষহীনী। এবার যাওয়ার পালা। সলিলা নাকি চলে যাবে মৃগাঙ্কবাবু রোজই শোনেন। ওরা আজ যাবে কাল যাবে, কিন্তু কেবল যাই যাই করে, যাই আর না। মৃগাঙ্কবাবু বুঝতে পেরেছেন ওরা পুরো একটি ক্যালেন্ডারে মান্থ এখানে থেকে তবে যাবে, ভাড়া উসুল করে তবে নড়বে, তার আগে এক পাও বাড়াবে না। এর মধ্যে আর একটি কাণ্ড ঘটল। মৃগাঙ্কবাবু দেখতে পেলেন তার ফুল গাছগুলির অনেক ফুলই নেই। মাঝে মাঝে বিনা শখ করে 1-2টি ফুল খোঁপায় পড়ে কে বিননিতে দেয়, কিন্তু বাগান শুদ্ধ উজাড় করার অধিকার ওদের কে দিল? মৃগাঙ্কবাবু ওদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। যা ভেবেছেন তাই। ওদের ফুলদানিতে ফুল, বিছানায় ফুল, বিনার খোঁপায় বড় একটি গোলাপ জল করছে। সেই রক্ত গোলাপ দেখে রক্তচক্ষু হলেন মৃগাঙ্কবাবু, কিন্তু কথা বললেন হেসে, আজ কি তোমাদের ফুলসজ্জার অ্যানিভার্সারি নাকি বিনা? বিনা একবার মৃগাঙ্কবাবুর দিকে চোখ তুলে তাকালো, তারপর চোখ নামিয়ে নিয়ে বলল, না। মৃগাঙ্কবাবু বললেন, বাগান উজাড় করে ঘরে নিয়ে এসেছো, কুঁড়িগুলিও কি ছিঁড়তে হয়? বিনা বলল, কুঁড়ি ওর মধ্যে একটিও নেই মেসোমশাই, সবই ফোটা। মৃগাঙ্কবাবু বেড়াতে চলে গেলেন। ভাবলেন কার্তিক মাসে তো বিয়ে টিয়ে হয় না, নিশ্চয়ই বিবাহ বার্ষিকীর তারিখও পড়তে পারে না, তবু আজ ওদের এমন ফুল উৎসব কিসের? কে জানে, আজ হয়তো ওদের প্রথম সাক্ষাৎ বার্ষিকী। নীলিমার কাছে শুনেছেন ওরা নাকি ভালোবেসে বিয়ে করেছে। অবশ্যই ভালোবাসায় বিশ্বাস নেই মৃগাঙ্কবাবুর। প্রেমজ বিবাহ সত্ত্বেও কত বিবাহ বিচ্ছেদের মামলা তার হাতে এসেছে। যারা মামলা করে না তাদেরও কতজনের খবর জানেন মৃগাঙ্কবাবু। সবাই তো আর এই নিয়ে আইন আদালত করেন।
একই ঘরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে বাস করে। ভালোবাসা কথাটা প্রায় উচ্চারিত হতে শোনেন বটে মৃগাঙ্কবাবু। নিজের চেয়েও মানুষ নাকি অন্যকে বেশি ভালোবাসতে পারে। অসম্ভব, অসম্ভব। যতক্ষণ মানুষের স্বতন্ত্র দেহ আছে, ক্ষুধা তৃষ্ণা বোধ আছে, ততক্ষণ অন্য কাউকে ভালোবাসা, অন্য কারোর জন্য ত্যাগ করা তার পক্ষে অসম্ভব। সেই ত্যাগ ধোপে টেকে না। সেই ভালোবাসা দু একবার ধোপা বাড়ি থেকে এলেই ফেঁসে যায়। এ এক আশ্চর্য স্ববিরোধ। তোমার দাঁতে ব্যথা হচ্ছে, তুমি কষ্টে ছটফট করবে। তোমার চোখে কুটো পড়লে তুমি জগৎ সংসার অন্ধকার দেখবে। তোমার শরীরেই হোক, মনেরই হোক, যে কোনো কষ্ট শুধু তোমারই কষ্ট। কিন্তু এই দেহগত সুখ তুমি যদি একা ভোগ করতে যাও, লোকে তোমাকে বলবে স্বার্থপর। একমাত্র দেহত্যাগের পরই স্বার্থত্যাগ সম্ভব। একমাত্র বায়ুভূত হতে পারলেই মহাকাশের সঙ্গে আর মহামানবের সঙ্গে মিলিত হওয়া যায়। ঘুরে ঘুরে সন্ধ্যার পর নিজের ঘরে এসে ঢোকেন মৃগাঙ্কবাবু। নীলিমা যথারীতি সন্ধ্যা পূজায় বসেছেন। এই এক ঈশ্বর, সর্বগ্রাসী ঈশ্বর নীলিমাকে পেয়ে বসেছে। মৃগাঙ্কবাবুর যদি সাধ্য থাকতো অ্যাডাল্টারি মামলা আনতেন ওই ব্যভিচারীর বিরুদ্ধে। ছোট টেবিলখানার ওপর হ্যারিকেন লণ্ঠনটি জ্বলছে। এই শহরের কোনো কোনো বাড়িতে ইলেকট্রিক লাইট এসেছে। মৃগাঙ্কবাবু ইচ্ছা করেই অত খরচের মধ্যে যান। নিজে তো এখানে এসে বছরে 1 মাসের বেশি থাকেন না। কি দরকার ওই অপচয়? সারা বাড়িতে একখানা মাত্রই চেয়ার রেখেছেন, নিজে বসেন। যারা দেখা সাক্ষাৎ করতে আসে তাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলেন মৃগাঙ্কবাবু। বসতে বললেই শুতে চাইবে, অন্তত 1 কাপ চা না খেয়ে উঠতে চাইবে না। টেবিলের দিকে এগিয়ে যেতেই থমকে গেলেন মৃগাঙ্কবাবু। তার ছোট্ট টেবিলখানি ফুলে আর ফলে ভর্তি। এসব কে দিল? মামলা জিতিয়ে দিয়ে শাঁসালো মক্কেলের কাছ থেকে কোনো কোনো সময় দামি উপহার নিয়েছেন মৃগাঙ্কবাবু। এসব ফুল ফল শাকসবজির মতো পেটিসেবল গুডসে তার কোনো লোভ নেই। এসব কে দিল? স্ত্রীকে জিজ্ঞাসা করলেন মৃগাঙ্কবাবু। নীলিমা বললেন, কেন বিরক্ত করছো? এসব তোমার গাছের ফুল, তোমার বাগানের ফল। বিনেরা সব ফেরত দিয়ে গেছে। মৃগাঙ্কবাবু একটুকাল স্তব্ধ হয়ে রইলেন। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, খুব তো সাফাই গাইছ। চোরাই মাল ফেরত দিলেই বুঝি আইন ক্ষমা করে? তার চোখে নির্দোষ হওয়া যায়? নীলিমা এ কথার কোনো জবাব দিলেন না। মৃগাঙ্কবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। পাশে বীণাদের ঘরে গান বাজনা হচ্ছে। নিত্যই বসে ওদের গানের আসর। পতি পুত্রবতীর সঙ্গে বন্ধুটিও থাকে। তোমার ঘরে রাতি, তোমার ঘরে সাথী, কোথায় যেন শুনেছিলেন গানটা, তিনি ঠিক মনে করতে পারেন না। মৃগাঙ্কবাবু পাশ কাটিয়ে বাইরে এসে বসলেন, বাড়ির বাইরের রোয়াকে। দিনের বেলা এই রোয়াকে বসেই তিনি 2-1 প্রতিবেশীর সঙ্গে গল্প করেন। তারাও চেঞ্জার, বেশিরভাগই আধ বয়সী কি বুড়ো বয়সী। ছেলে ছোকরারা বড্ড বেশি তাঁর কাছে ঘেঁষেন। আর মেয়েদের সঙ্গে কথা বলতে তিনি নিজেই অস্বস্তি বোধ করেন। কোটে মুখে তুবড়ি ছোটে মৃগাঙ্কবাবুর জেরায় সওয়াল জবাবে তার জুড়ি খুব কমই আছে। কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলতে গিয়ে 2টি সেন্টেন্সের পর 3rd সেন্টেন্স আর খুঁজে পান না মৃগাঙ্কবাবু। কি করে যে নৃপেন ঘন্টার পর ঘন্টা ওদের সঙ্গে গাল গল্প করে সেই জানে। এই মুহূর্তে 2টি রোয়াকি শূন্য। শুধু তাই নয়, ধারে কাছেও কেউ নেই, লোকজন নেই, জীবজন্তু নেই, বস্তুপুঞ্জ। এই অন্ধকারে তাও কিছু চোখে পড়ে না। পুঞ্জ পুঞ্জ শুধু আধার আর আধার। এই আধারই কি একমাত্র সত্য? একটু দূরে স্টেশন, সেখানে কিছু আলো আছে, কিছু লোকজনের আনাগোনা। একটি ট্রেন এসে মিনিটখানেক দাঁড়ালো, তারপর আবার অন্ধকারে মিলিয়ে গেল। ওরও যেন নিঃসঙ্গ যাত্রা, আর এই মিনিটখানেকের ছোঁয়া, ট্যানজেন্ট স্পর্শক। মৃগাঙ্কবাবু ভাবলেন, আমরা শুধু পরস্পরকে কচ্ছিৎ কখনো 1 নিমেষের জন্য ছুঁই, তারপর যোজন যোজন দূরে নিক্ষিপ্ত হই। স্ত্রীর সঙ্গেই হোক, পুত্রের সঙ্গেই হোক, বন্ধুর সঙ্গেই হোক, আমাদের মিল শুধু ওই তিল প্রমাণ। মাঝখানে অমিলের ব্যবধান সমুদ্র পর্বতের। আকাশের দিকে তাকালেন মৃগাঙ্কবাবু। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এক অ্যাস্ট্রোনমার মক্কেল তাকে
নক্ষত্র বিশারদ করতে চেয়েছিলেন, পারেননি। দুটি একটি তারা ছাড়া সব তারাই মৃগাঙ্কবাবুর কাছে বেনামা, অজ্ঞাতকুলশীল। তবু আশ্চর্য, মাঝে মাঝে ওই অজ্ঞাত রহস্যলোক তাকে হাতছানি দেয়। ওই সীমাহীন অফুরন্ত আকাশ তাকে একটিমাত্র প্রশ্ন করে, কেন কেন কেন? এই গণ্ডিবদ্ধতা কেন? কেন এই দেহজাত সংস্কার আর মনোগত বাসনার বন্ধন? কেন এই ঐকান্তিক আত্মরতি আর অন্তহীন অনাত্মীয়তা? কিন্তু এ প্রশ্ন এখনকার ট্রেনগুলির মতো 1 মিনিট 1.5 মিনিটের বেশি স্টেশনে দাঁড়ায় না। কেবল ত্যাগ ত্যাগ ত্যাগ। কেউ কারোর জন্য ত্যাগ করতে রাজি নয়, অথচ মুখে সবাই ত্যাগীবাজ। মুখে সবারই ত্যাগের মহিমা। তুমি যদি গ্রহণ করতে চাও, গৃহীত হতে চাও, তাহলে ত্যাগ করতে হবে। ত্যাগ যদি করতে না জানো, তুমি পরিত্যক্ত হবে। সে বড় অসহ্য যন্ত্রণা। এই পরিত্যক্ত হওয়ার অনুভূতি ত্যাগের চেয়েও তা যেন দুঃসহ। কিন্তু কি ত্যাগ করব, কেমন করে ত্যাগ করব, ভাবতে থাকেন মৃগাঙ্কবাবু। ওকালতির প্র্যাকটিস জমতে জমতে চুল দাড়ি সব পেকে গেল। ত্যাগ কি আর এক ধরনের প্র্যাকটিস? এই বয়সে কি নতুন করে জুনিয়রগিরি সম্ভব? খাওয়ার ডাক পড়ল। খানিক বাদে উঠে গিয়ে খেতে বসলেন মৃগাঙ্কবাবু। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে এতক্ষণ? নীলিমা বললেন, ওদের একটু গুছিয়ে টুচিয়ে দিয়ে এলাম, ওরা কাল সকালেই চলে যাবে। কোন ট্রেনে? বেনারস এক্সপ্রেসে? তাই তো শুনেছি। মৃগাঙ্কবাবু বললেন, চলো আমরাও কাল চলে যাই। না বাবু, অত সাত তাড়াতাড়ি আমি যেতে পারবো না, কিছুই এখনো গুছোনো হয়নি। না হয় মোগল সরাইতে চলো, বিকেলের গাড়িতে। নীলিমা বললেন, সে দেখা যাবে। খাওয়া শেষ হলে টর্চ হাতে আবার বাইরে বেরোলেন মৃগাঙ্কবাবু। ঘুরে ঘুরে যে কটি বড় বড় আতা দেখলেন, পেয়ারা দেখলেন, হাত বাড়িয়ে পারলেন, যেন নিজের গাছের ফল নিজেই চুরি করছেন। পদ্ম ফুলের মতো যেসব মৌসুমী ফুল গাছে গাছে ফুটেছিল, সযত্নে একটি একটি করে তুললেন। মনের মতো করে একটি তোড়া বাঁধলেন। এতদিন টাকার তোড়াই বেঁধেছেন, ফুলের তোড়া এই প্রথম। ঘরে এসে নতুন কেনা সুদৃশ্য সবুজ রঙের বেতের ঝুড়িতে সব সাজিয়ে রাখলেন। নীলিমা ঘরে নেই, ফের বোধহয় ওদের জিনিসপত্র গুছিয়ে দিতে গেছেন। মৃগাঙ্কবাবু এদিক ওদিক তাকাতে লাগলেন। শিশুর কোনো খেলনাই ঘরে নেই। টেবিলে কিছু আইনের বই আছে আর কিছু ফাইলপত্র। একটি রঙিন কাঁচের কাগজ চাপা আছে, সেটি তুলে দিলেন ঝুড়িতে। আর আছে নিজের চশমার খাপ। বিনার ছেলে সেটি নিয়ে একদিন টানাটানি করেছিল বলে বিরক্ত হয়েছিলেন মৃগাঙ্কবাবু। বহুদিনের ব্যবহৃত প্রায় অঙ্গ প্রত্যঙ্গের মতো ওই চশমার খাপটিও মৃগাঙ্কবাবু ঝুড়িতে ভরে রাখলেন। তারপর ঘুমোতে গেলেন। ঘুম ভাঙল ঠিক ভোরেই, যেমন নিত্য ভাঙে। নীলিমা তারও আগে উঠে পড়েছেন। স্ত্রীকে ডেকে বললেন, চলো আমরা ওদের সি অফ করে দিয়ে আসি। বেনারস এক্সপ্রেস বাই টাইমে আসছে কিনা জেনে আসতে হবে। কাল তো 2 ঘন্টা লেট ছিল। নীলিমা বললেন, কাদের সি অফ করবে? কেন, তোমার ওই বোন বৌমাদের? নীলিমা বললেন, ওমা, ওরা তো রাত থাকতে থাকতেই চলে গেছে। সে কি, শেষ রাতে তো কোনো ট্রেন ছিল না? আর বলো না, ওদের ওই যে বন্ধু পঙ্কজ, ভারী হুজুগে ছেলে, সে রাত দুপুরে কোত্থেকে একটা জিপ জুটিয়ে আনলো। সে জিপে করে ওরা গেল মধুপুর, তারপর আরো কোথায় কোথায় ঘুরবে, তারপর কলকাতা। মৃগাঙ্কবাবু আর কোনো কথা বললেন না, চুপ করে বেতের ঝুড়িটির দিকে তাকিয়ে রইলেন। এটিকে শেষ পর্যন্ত তাদের মুঘলসরাই প্যাসেঞ্জারেই তুলে নিতে হবে। এখানেই শেষ হলো নরেন্দ্রনাথ মিত্রের লেখা গণ্ডি নামক গল্পটি। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে আমি এর আগেও বেশ কিছু ছোট গল্প পড়েছি। আপনাদের যদি ছোট গল্প শুনতে ভালো লাগে, তাহলে আমার প্লেলিস্ট থেকে দেখে আপনারা শুনতে পারেন। চ্যানেলটিকে ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।